সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাংবাদিক এম কায়সার, দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক। স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন আপনাকে নতুন দায়িত্বে। ধন্যবাদ আপনাকে রাজীব। আমরা এম কায়সারের সঙ্গে কথা বলবো, তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জেনে নিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা আজকে কথা বলতে চাই বিসিবিতে যে বিশৃঙ্খলা কিংবা যে দ্বন্দ্বের আলোচনা চলছে সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আগে থেকেই আছেন সাংবাদিক এম কায়সার। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। এম কায়সার, প্রথমেই জানতে চাই যে আসলে মাঠে বিপিএলের যখন ধুমধারাক্কা চলছে, মাঠের বাইরে ক্রিকেট বোর্ডেও কিন্তু এক ধরনের অন্য ধরনের আমেজ কিংবা আমি ধরি অন্য ধরনের একটা অবস্থা। সেখানে বোর্ড সভাপতি এবং পরিচালকের যে দ্বন্দ্ব প্রকাশ্য হয়েছে সেটার সঙ্গে এখন বাইরের অনেকেই জড়িয়ে গেছেন মন্তব্য করে। মানে পুরো পরিস্থিতিটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ রাজীব। প্রথমে বলে রাখি যে ক্রিকেট কিন্তু এবারের বিপিএলটা বেশ, মাঠের ক্রিকেট বেশ জমজমাট হচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা ভালো খেলছেন, বিদেশি যারা আসছেন তারাও ভালো খেলছেন এবং ম্যাচগুলো বেশ আপনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। ব্যাটাররা খুব ভালো রান পাচ্ছেন, পারফেক্ট মানে প্রপার সময় প্রপার কাজটুকু করছেন ব্যাটাররা। দেখে মনে হচ্ছে যে তারা এইবারের বিপিএলের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। এগুলো মাঠের ক্রিকেটের খবর। কিন্তু মাঠের বাইরের ক্রিকেট, যেটি আপনি প্রশ্নটা করলেন, সেটা খুব মন্দ চলছে। কারণ আপনি এখানে যখন ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে দ্বন্দ্বটা প্রকাশ্য হয়ে যাবে, এবং সেটা আমি বলবো যে দ্বন্দ্ব না, এটা এক অর্থে কিন্তু লড়াই, ক্ষমতার লড়াই, আপনার নিজের অবস্থান ধরে রাখার লড়াই, সব কিছু মিলে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো মতে কিন্তু ক্রিকেটের জন্য, শুধু ক্রিকেটের জন্য না, যে কোনো খেলার জন্যই কিন্তু আপনার মানে সঠিক কোনো একটা বিষয়টা না। এবং যা হয়েছে আমি আশা করছি যে এই জিনিসটা যেন এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি আশা করলে তো হবে না। আপনি দেখছেন যে প্রত্যেক দিনই সাবেক ক্রিকেটার যারা রয়েছেন তারা এই ঘটনার এক একটা কারণ খুঁজে বের করছেন, মন্তব্য করছেন, এবং তাদের মন্তব্যের কারণে এখন পুরো জিনিসটা এখন পর্যন্ত কিন্তু জিয়ে রয়েছে। ওয়ারেস যাদেরকে কেন্দ্র করে এই ঘটনাটা তৈরি হয়েছিল তারা কিন্তু একসঙ্গে হয়েছেন এবং তারা একসঙ্গে বসে এখন খেলা দেখছেন। তারা বলছেন যে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এটা একটা একসঙ্গে কাজ করলে, একটা অফিসে কাজ করলে, এক পরিবারের মধ্যে থাকলেও এক ধরনের জটিলতা তৈরি হয়, তো সেটা আমরা মিটিয়ে ফেলতে পেরেছি। কিন্তু বাইরের অনেকে তো সেটা মানে মনে করছেন যে মেটেনি। আর যেভাবে যে পুরো ঘটনাটা ঘটেছে তাতে আসলে এই হয়তো এখন তারা মিলে গিয়েছেন, কিন্তু এই দ্বন্দ্বটা আরও অনেক দিন রয়ে যাবে। সো আমি আশা করছি যে যে ঘটনা ঘটেছে সেটা যেন আর সামনে না বাড়ে এবং এখান থেকে ক্রিকেট বোর্ড যেন একটা বড় ধরনের শিক্ষা নেয়। এবং এই ক্রিকেটটা বা ক্রিকেট বোর্ড আপনি কোনো একজনের বা কোনো একক ক্ষমতা অধিকারীর কারণ নয়। এখানে আপনি যেহেতু আপনি একটা পরিচালনা পর্ষদ রয়েছে, এখানে আপনি বোর্ড প্রেসিডেন্ট অবশ্যই তার সিদ্ধান্তটুকু নেবেন, কিন্তু বাদবাকিরা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তার কনফিডেন্সে রাখতে হবে। এখন পর্যন্ত অন্তত যে কয়জন রয়েছেন, আপনি যদি তাদেরকে কনফিডেন্সে রাখতে না পারেন তাহলে আপনাকে নতুন করে বোর্ড গঠন করতে হবে। পুরোপুরি আপনি নির্বাচন প্রক্রিয়া যাবেন নাকি আপনি অ্যাডহক কমিটিতে যাবেন, ইটস আপ টু হিম। কিন্তু যেহেতু আপনি 25 জনের পরিচালক ছিল, সেই 25 জনের পরিচালকের মধ্যে 15 জনই আপনি চলে গিয়েছেন, আত্মগোপনে করেছেন, অনেকে পদত্যাগ করেছেন। এর ফলে বোর্ড সভাপতিকে কিন্তু বোর্ড চালাতে হচ্ছে মাত্র 9 থেকে 10 জন নিয়ে। সো যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যা দিয়ে আপনি পুরো একটা বোর্ড পরিচালনা করা ভেরি টাফ, কারণ এক একজনই অনেকগুলো কমিটিকে সামাল দিতে হচ্ছে। সেটাও আবার অফিসিয়াল না, সেটা আবার অফিসিয়াল হয়নি এখন পর্যন্ত, কাউকে কিন্তু আপনি আনুষ্ঠানিকভাবে কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি সেরকমভাবে। তো সব কিছু মিলে এবং এর মধ্যে যেটি হয়েছে যে আপনি খেলা কিন্তু প্রচুর খেলা হচ্ছে। এমন না যে আপনি লোক কম পরিচালনা পরিষদের কম রয়েছেন দেখে খেলা হচ্ছে না বা আপনি কাজ বন্ধ রয়েছে, কাজ কিন্তু প্রচুর হচ্ছে। সো আমার মনে হচ্ছে যে এই কাজের লোড প্রেশারটা ঠিকমতো নিতে পারেননি বলেই কিন্তু আপনার এই ধরনের জটিলতাটুকু তৈরি হয়েছে। এবং লক্ষণীয় বিষয় একটি, সেটি হলো যে যে 9 জন পরিচালক এখন পর্যন্ত রয়ে গেছেন তাদের অনেকে কিন্তু মানে আমার দৃষ্টিতে আমি তাদেরকে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আর মাঠের 11 জন ক্রিকেটারের মধ্যে যদি 5 জন বা 6 জন যদি দেখেন আপনি শুধু দাঁড়িয়ে রয়েছেন আর হাততালি দিচ্ছেন, তখন আপনি দেখবেন যে সেই ম্যাচ আপনি জিততে পারবেন না। সো আপনাকে প্রপারভাবে বোর্ড চালাতে হলে অবশ্যই যে কজনই রয়েছেন, 9 জন বা 10 জন যারা রয়েছেন, তারা যদি ইনঅ্যাক্টিভ হতে পারেন এবং বোর্ড প্রেসিডেন্টকে যদি তারা সাহায্য বলবো না, আমি বলবো যে তারা তাদের দায়িত্বটুকু যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে এই জটিলতা তৈরি হতো না। মানে এটা কিন্তু বোধ হয়েই আলোচনা যে মানে তাদেরকে কি আসলে দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু এক ধরনের প্রশ্ন। বিষয়টা ওটাই যে আপনাকে বোর্ড প্রেসিডেন্টকে এখন যারা রয়েছেন তাদেরকে কনফিডেন্স আনতে হবে। আপনি যদি কনফিডেন্স আনতে না পারেন তাদেরকে, ইয়েস আমি তাকে একটা কাজ দিলাম, সেই কাজটুকু উনি সম্পূর্ণ করে এসে তারপর করতে পারবেন। কিন্তু আপনি সেই কাজটুকু দিয়ে সেই কাজের পেছনে যদি আপনি প্রত্যেক দিন গুতাতে থাকেন এবং প্রত্যেক দিন যদি মনে করেন যে না এটা বোধহয় উনি পারবে না, ঠিক আছে আমি
এখানে আরেকটু দেখভাল করি, তখন দেখবেন যে যাকে আপনি কাজটুকু দিয়েছেন তিনিও সেই আপনার কনফিডেন্সটুকু ফিরে পাবেন না। মোস্ট প্রবলি আমার কাছে মনে হচ্ছে এই সব জিনিস নিয়ে আপনার একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে, যেটা হওয়া কোনো মতেই উচিত না। কারণ যারা বোর্ড পরিচালনায় এখন পর্যন্ত রয়েছেন, আমি সুনির্দিষ্ট করে দুজনের কথাই বলি, আপনি ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, তারা দুজনেই কিন্তু খুব অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, সাবেক ক্রিকেটার ছিলেন, আপনি কোচিং প্যানেলে ছিলেন, এবং এই ধরনের পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে সেটা তাদের কিন্তু জানা রয়েছে। কারণ এর চেয়ে কঠিন পরিস্থিতি তারা কিন্তু মাঠের ক্রিকেটে সামাল দিয়েছেন। সো একটা বোর্ড পরিচালনার জন্য এই বিষয়টা আমার মনে হয় না যে এটা ততোধিক তেমন কোনো জটিল বিষয়টা হলো যে আপনি যাদেরকে নিয়ে খেলছেন সেই তাদের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশনের দরকার। সেই সিঙ্ক্রোনাইজেশনটা কি? বন্ধুত্বের সিঙ্ক্রোনাইজেশন। যে আপনি তাকে নিজের দলে রেখেছেন বা তাকে আপনি নিজের পরিচালনা পরিষদে রেখেছেন, তার উপর আপনার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি দুদিন না গেলে আমার চেয়ারটা দখল হয়ে যাবে, তাহলে তো কিন্তু সেখানে কনফিডেন্সটুকু থাকবে না। এবং আপনি যে দুজনের নাম বললেন তারাই আসলে যদি অ্যাক্টিভ বলি, পিওরলি অ্যাক্টিভ এবং নতুন এসেছেন তারাই, এবং তাদেরকে দিয়ে আসলে বোর্ডটা পুনর্গঠন হয়েছে। তাদের মধ্যে এই সমস্যাটা আপনি মানে কেন আপনার কাছে মনে হলো যে হয়েছে? কারণ তাদের রোলটা তো আসলে সেট করে দেওয়াই আছে, একজন প্রেসিডেন্ট, একজন বোর্ড ডিরেক্টর। বিভিন্ন কমিটি নিয়ে আলোচনা আছে, গুঞ্জন আছে যে কমিটির দায়িত্ব ক্রিকেট অপারেশনস কে পাবেন, সেটা নিয়ে একটা গুঞ্জন আছেন। এবং ফারুক আহমেদের একটা মন্তব্য নিয়েও আসলে নাজমুল আবেদিন ফাহিম নিজে মনে কষ্ট পেয়েছেন বলে দাবি করেছেন। ওয়েল, সেই মন্তব্যের প্রসঙ্গে আমি যাব না। হিট অফ দ্য মুভমেন্টটা হয়তো অনেক কিছু হয়ে যাবে, এবং বোর্ড সভাপতি নিজে সেই বিষয়টা বলেছেন, যেহেতু যে এই বিষয়টা আমি ফয়সলা হয়ে গিয়েছে এবং এটা সমাধান হয়ে গিয়েছে, এবং এই বিষয়টা নিয়ে আর নাজমুল আবেদিন ফাহিমও সেই মানে এক্সাক্ট সেই এই যে মন্তব্যটা হয়েছিল সেই মন্তব্যটা তিনিও আর রিপিট করতে চাননি। দ্যাট মিনস তিনিও এটার সমাধান চেয়েছেন। এটা একটা ভালো দিক আমি মনে করি। আর বিষয়টা হয়েছে যে এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে, মূল কারণটা হলো যে আপনি 4 মাস বা 4.5 মাসের মতো হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু একটা প্রপার স্ট্রাকচার যে হওয়া উচিত বোর্ড পরিচালনার জন্য, সেই প্রপার স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়নি। সো প্রপার স্ট্রাকচারটা যদি তৈরি হয়ে যেত, এবং ইটস টেক টু লং আমার কাছে মনে হয়েছে। এর ফলে যেটি হয়েছে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি বোর্ড সভাপতি এবং নাজমুল আবেদিন ফাহিম এই দুজনের ঘাড়ের উপর একটু বেশি মাত্রায় চলে এসেছে। বিকজ যারা আগে ছিলেন তাদের অনেকে কিন্তু ইনঅ্যাক্টিভ। আপনি দেখবেন যে নারী দলের প্রেস কনফারেন্স হচ্ছে, আপনি একটা এই মার্কেটিংয়ের যে একটা প্রেস কনফারেন্স হচ্ছে, বা যে কোনো টিকিটিংয়ের একটা প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে সব জায়গায় ইভেন আপনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকছেন। তো বাদবাকিরা কোথায়? প্রশ্নটা হলো যে বাদবাকিরা কি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন, নাকি তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, অথবা তারা কাজ করতে খুব একটা মানে রিলাক্টেন্ট, তারা আগ্রহী না, এরকম কোনো ঘটনা ঘটেছে কি না? এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমি মনে করি যে বোর্ড সভাপতির উচিত খুব দ্রুত রিশাফল করা বোর্ডে, এবং আপনাকে আবার নতুন করে একটা স্ট্রাকচার তৈরি করা উচিত। আপনি যদি সেপ্টেম্বরের ইলেকশন বা নভেম্বরের ইলেকশন পর্যন্ত অপেক্ষা করেন যে তখন বোর্ডের মেয়াদ তখন পর্যন্ত রয়েছে, আরে ভাই এই বোর্ডের মেয়াদ তো কি? এই বোর্ডের 15 জন সদস্য চলে গিয়েছেন, পরিচালনা পরিষদের লোকজন চলে গিয়েছেন, এই বোর্ড তো আর থাকেই না এক অর্থে। সো আপনাকে উচিত ছিল, আমি মনে করি যে এই বোর্ডে যখন নতুন সভাপতি এসেছেন তার উচিত ছিল তার মতো করে নতুন করে বোর্ড গঠন করাটা। তাহলে এখন যে সমস্যার কথা আপনি বলছেন, এই সমস্যার জবাবটা তিনি দিতে পারতেন। কিন্তু আপনি 4.5 মাস হয়ে গেল, তিনি কিন্তু বোর্ডে নতুন কাউকে ইনজেক্ট করেননি। যারা চলে গিয়েছেন তাদের জায়গায়ও কাউকে নেওয়া হয়নি। নেওয়ার অনেক প্রক্রিয়া ছিল, কিন্তু সেই প্রক্রিয়াগুলো ফলো করা হয়নি। সো আমার কাছে মনে হচ্ছে যে সমস্যাটা যেহেতু ক্রিকেট বোর্ডের, এবং এখানে মেইন ব্যক্তি ক্রিকেট বোর্ডের এখন ফারুক আহমেদ, সমস্যাটা তৈরি হয়েছে, সমাধানটা তাকেই করতে হবে। গঠনতান্ত্রিক সমস্যা আছে কিনা এই পুনর্গঠনের ক্ষেত্রে, সেটা আপনার কাছে একটু জানতে চাই। তার আগে দর্শক আছেন, আমরা একটা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, থেকে ভাই রাশেদ বলছি, বাড়ি নোয়াখালী, বুঝছেন নি? জি জি, বুঝতে পেরেছি। বলেন। কাসার স্যারের সাথে একটা প্রশ্ন করতেছি আপনাদের উভয়ের কাছে। প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত হলে, 11 বছর খেলতেছি আমরা বিপিএল, দুঃখের বিষয়ে ভালো ওপেনিং পাচ্ছি না তামিম ছাড়া। লাস্ট প্রশ্ন হচ্ছে, আমার 64 জেলা বাংলাদেশের বর্তমান বোর্ড, তার আগের বোর্ড মিলে 64টা খেলোয়াড় যদি আমরা তুলে আনতে না পারি, ফুটবল তো গেছে দরজার গুলি, বুঝছেন, এখন নোয়াখালী ভাষা বলে। এখন ক্রিকেটকে যদি বাঁচাতে না পারি, কাসার ভাই সম্পূর্ণ প্রোগ্রামগুলো আমি দেখি আপনাদের, কিন্তু খুব দুঃখ বিষয় ইদানিং যে আমাদের বিসিবিতে প্রবলেমটা তৈরি হলো ফাহিম স্যার, আমাদের ফারুক সাহেবের ভিতরে। আসলে এটা আমরা দুঃখ পাচ্ছি বর্তমান পরিস্থিতি দেখে। এখন মূল কথা হলো 64 জেলা তৃণমূল থেকে কিভাবে খেলোয়াড় তৈরি করে আনে বাংলাদেশের এই অবস্থা পরিবর্তন করানো যায়। জি, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। নোয়াখালী থেকে রাশেদ বলছিলেন। আমি ওনার প্রথম শেষের যে প্রশ্নটা ছিল সেটার উত্তরটা দিতে চাচ্ছি একটু। যে দেখুন, ক্রিকেট কিন্তু শুধুমাত্র জাতীয় টিম কেন্দ্রিক
যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে সামনে বাড়তে পারবেন না, অথবা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যদি ক্রিকেট চিন্তা করেন তাহলে বাড়তে পারবেন না। এই ক্রিকেট আজকে এই পর্যায়ে এসেছে কোত্থেকে? আপনি তৃণমূল, উনি একদম পারফেক্টলি বলেছেন যে তৃণমূলে বা অন্যান্য জেলাগুলিতে যে খেলা হতো সেখান থেকে প্রতিভাবান ক্রিকেটাররা এসেই কিন্তু এই ক্রিকেটটাকে আজকে এই পর্যায়ে এসেছে। আপনি স্টার সামার হতো চট্টগ্রামে, ময়মনসিংহে আপনি জেলা ক্রিকেট লিগ হতো, দুর্দান্ত একটা সেখানে খেলা হতো, সেই খেলাগুলি কোথায়? হারিয়ে গিয়েছে, নেই এখন। সো শুধুমাত্র আপনি যদি ঢাকা কেন্দ্রিক প্ল্যানটা করেন তাহলে হবে না। এবং এই ডিসেন্ট্রালাইজেশন করার জন্য কিন্তু ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেটাও কিন্তু আপনি বিভিন্ন জেলা এবং বিভাগীয় জায়গাগুলো থেকে তৈরি করা হয়েছে। তো বিষয়টা হলো যে যারা যে বিভাগ থেকে এসেছেন, যে পরিচালকরা, তাদেরকে সেই অ্যাকাউন্টেবিলিটি কি রয়েছে যে তাদের যে বিভাগ থেকে তারা এসেছেন সেই বিভাগে যে কতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলির মধ্যে কি ক্রিকেট আপনার নিয়মিত হচ্ছে, লিগ কি নিয়মিত হচ্ছে? এই যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা তারা কিন্তু কখনোই করেননি। বোর্ডে এসেছেন, অংশগ্রহণ করেছেন, বিদেশে ট্যুর হয়েছে, বিদেশে ট্যুরে গিয়েছেন এবং জাস্ট একটা ডে টু ডে ওয়ার্ক করেছেন। কিন্তু একটা কাজের জন্য আপনাকে যখন একটা কাউন্সিলর হয়ে একটা বোর্ডে এসেছেন, আপনি নির্বাচিত হয়ে এসেছেন, আপনি এই 2 বছরে বা 4 বছরে কি করেছেন এরকম পারফেক্টলি একটা অ্যাকাউন্টেবিলিটি যদি সেই পরিচালক দিতে না পারেন তাহলে আমি মনে করি না যে তার সেখানে থাকার যোগ্যতা বা মানে মর্যাদাটুকু তিনি রাখতে পারবেন সেখানে। সো এই জিনিসগুলি কিন্তু অ্যাকাউন্টেবিলিটি করতে হবে। সব কাজ যে আপনি বোর্ড সভাপতি করবেন তা কিন্তু না। বোর্ড সভাপতির কাজ কিন্তু আপনি ম্যানেজারিয়াল জব না। বোর্ড সভাপতি আপনি প্ল্যান ঠিক করে দিবেন, পুরো ঢাকার না পুরো দেশের প্ল্যানটা ঠিক, ক্রিকেটের প্ল্যান ঠিক করে দিবেন। কোথাও কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো তিনি করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের বোর্ড সভাপতিকে কিন্তু ওই যে ফিতা কাটা থেকে শুরু করে জাস্ট আপনি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া দিতে হবে, আপনি মার্কেটিংয়ের জোগাড় করতে হবে, সব কিছু তাকে করতে হচ্ছে। সো এটা আগের বোর্ডের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির সঙ্গে আপনি যদি আদলে খুঁজতে চেষ্টা করেন তাহলে সেখানে কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। সো এই মানসিকতায় অবশ্যই একটা পরিবর্তন আনা উচিত। সেই পরিবর্তনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে বোর্ডটা পুনর্গঠন করা উচিত ছিল আরও আগেই। সেখানে সবসময় ফারুক আহমেদ বর্তমান সভাপতি তিনি বলছেন যে গঠনতান্ত্রিক একটা জটিলতা আছে, যেখানে কাউন্সিলর নেই সেখানে নির্বাচন না করে কাউন্সিলর আমি কিভাবে আনবেন, কিংবা তার স্থানটা আসলে কিভাবে শূন্য স্থান পূরণ করবেন, পুরো বোর্ডটাও কি আসলে ভেঙে দিলে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়বে কিনা, এই ধরনের প্রশ্ন অনেকগুলো আছে। প্রথম প্রশ্নটা হলো যে সমস্যা থাকলে সেটার সমাধান অবশ্যই আছে। সেটার সমাধান অনেক ধরনের বিষয় হতে পারে। আপনি সেই সমাধান করতে গিয়ে সবাইকে খুশি করতে পারবেন না। আর বিষয়টা হলো যে আপনি যেহেতু আপনার একটা বোর্ডের 25 জন পরিচালক ছিলেন, সেখানে 15 জনকে আপনি পাচ্ছেন না, 15 জনের মধ্যে ম্যাক্সিমাম পদত্যাগ করেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, কেউ খোঁজ খবরে নেননি। দ্যাট মিনস আপনার কিন্তু এটার অর্ধেকের বেশি বোর্ড নেই এক অর্থে। তার মানেটা হলো যে এখানে কিন্তু অবভিয়াস আপনি নতুন বোর্ড সভাপতি গঠন করার জন্য যে আপনার একটা বিষয় ছিল বা আপনার একটা পদক্ষেপ নেওয়ার বিষয় ছিল সেটা কিন্তু আপনি নিতে পারেন। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আইসিসিকে একটা জুজুর ভয় দেখানোর বা আইসিসির প্রসঙ্গ তুলে একটা জুজুর ভয় দেখানোর একটা বিষয় থাকে। আমি উদাহরণ হিসাবে বেশি দূর যাব না রাজীব, একটা উদাহরণ দিচ্ছি শুধু। আপনি বলেন গত 4 বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে কতবার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে এবং কতবার বোর্ড সেটা ভাঙা হয়েছে? আইসিসিকে পাকিস্তানকে নিষিদ্ধ করেছে? নিষিদ্ধ করেনি। উদাহরণ হিসাবে আমরা শুধুমাত্র টানি কার ক্ষেত্রে? শ্রীলঙ্কার ক্ষেত্রে। এবং শ্রীলঙ্কা নিষেধাজ্ঞার মধ্যেও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে গেছে, সবই খেলেছে। এবং বিষয়টা হলো যে কমিউনিকেশন। আপনি আপনার প্রতিষ্ঠানকে, আপনার যে অ্যাফিলিয়েটেড রয়েছেন আপনি আইসিসির সাথে, আইসিসিকে আপনি আপনার সমস্যাটা কত ভালোভাবে বোঝাতে পারছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি সমস্যার সমাধান কিভাবে করছেন। আপনি যদি শুধুমাত্র বসে থাকেন, না আমি যদি আবার নতুন করে বোর্ড গঠন করি তাহলে আইসিসি আমাকে ব্যান করে দিবে, আইসিসি ব্যান করবে কোন ক্ষেত্রে? আপনি তো বোর্ডই চালাতে পারছেন না। আপনার যখন 25 জনের মধ্যে 15 জন চলে গিয়েছে তাহলে তো আপনাকে নতুন করে আবার তৈরি করতে হবে। সেই তৈরি করার প্রক্রিয়াটা কি সেটা আইসিসির সাথে আলাপ করেননি। আপনি তো করেননি। আপনি শুধুমাত্র বসে আছেন যে আপনি নতুন কাউন্সিলরশিপ করবেন, নতুনভাবে গঠনতন্ত্র আবার চেঞ্জ করা হবে এবং সেপ্টেম্বরে যখন আবার আসবে তখন আবার নতুন করে ইলেকশন করা হবে বা এই বিসিবির ইলেকশন করা হবে। তো ততদিনের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত আসতে আসতে তো আপনি যে জটিলতার ঘটনা এখন দেখেছেন 4.5 মাসের মধ্যে, সামনের 8 মাসের মধ্যে যে এর চেয়ে কঠিন পরিস্থিতি হবে না, হু নোস। অবশ্যই আমরা তেমনটা চাই না, কিন্তু আসলে কঠিন দিন অপেক্ষা করছে ক্রিকেট বোর্ডে। আমরা আরও কথা বলবো আপনার সাথে। এম কায়সার আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম বিসিবিতে অস্থিরতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক এম কায়সার, দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক। বিরতির আগে বোর্ডের পুনর্গঠন কিংবা বোর্ড নিয়ে অনেক কথা বলছিলাম। এই জিনিসগুলো আসলে এই ক্ষমতার দ্বন্দ্ব কিংবা দ্বন্দ্বগুলো আসলে তৈরি হয় কি ফ্রাস্ট্রেশন থেকে কিনা, যে আশেপাশে আসলে অন্য লোক কাউকে পাচ্ছেন না ফারুক আহমেদ, তিনি তখন সেখান থেকে কি তার এই বহিঃপ্রকাশ ঘটান এই আচরণে? না, আমার মনে হয় যে এই প্রশ্নটা তাকে করলে তিনি উত্তরটা ঠিকমতো দিতে পারতেন। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে, যেটি বললাম আমি, যে তিনি
ওই যেভাবে পুরো বোর্ড পরিচালনা করা উচিত ছিল, অথবা যেভাবে একটা তিনি তো ক্যাপ্টেন ছিলেন এক সময়, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, চিফ সিলেক্টরও ছিলেন, চিফ সিলেক্টরও ছিলেন, তার আগে ক্যাপ্টেন ছিলেন, এবং অবশ্যই। ক্যাপ্টেন যখন আপনি পুরো দলটাকে তার মতো করে যদি না পাবেন, তো তিনি ভালোভাবে কিন্তু খেলতে পারবেন না। কারণ একটা ম্যাচে খেলতে হলে বা একটা পরিকল্পনা সাজাতে হলে ক্যাপ্টেনকে কিন্তু অনেক লম্বা সময় ধরে চিন্তা করতে হয় যে আমি এই 5 জন ব্যাটসম্যান নিব, আমি এই 4 জন বোলারকে নিব, তাকে এই পর্যায়ে নামাবো, এইভাবে খেলাবো। তো আমার মনে হচ্ছে যে ফারুক আহমেদ সেই সুযোগটা পাননি। তিনি যখন পেয়েছেন তখন দেখতে হচ্ছে যে তাকে চারিদিক থেকে সব কাজটুকু তার ঘাড়ের উপরেই চলে আসছে এবং তাকেই করতে হচ্ছে। সো এই যে কাজের যে একটা ডিসেন্ট্রালাইজেশন করার উচিত ছিল, সেটা করতে পারেননি, কারণ তার সামনে যারা কোনো লোক নেই। সো আমি মনে করি যে ফারুক আহমেদের উচিত ছিল যে তিনি যখন নতুন বোর্ড সভাপতি এখানে পেয়েছেন, তো পুরনো সব কিছু তার বাদ দিয়ে নতুন করে শুরু করা উচিত ছিল, খোল লঞ্চে বলতে দিয়ে একেবারে নতুন করে করা উচিত ছিল। তাহলে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা তিনি একটা পারফেক্ট একটা জবাব দিতে পারতেন, তার কাছ থেকে জবাবটা হতে পারতো। কিন্তু তিনি তো এখন যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের কাছ থেকে তেমন সহযোগিতা তিনি পাচ্ছেন না, বা তেমন অ্যাক্টিভনেসটাও তিনি পাচ্ছেন না বলে অভিযোগটুকু রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা বা এইভাবে বোর্ড পরিচালনা আপনি যত দেরি করবেন, যত সময় যাবে, ততই কিন্তু আপনি সমস্যাটা আরেকটু বাড়বে। সো পারফেক্ট জিনিসটা হলো যে আপনি যখনই নতুন করে কোনো কিছু নতুন করে শুরু করতে চাবেন, you have to play with the new team. সেই নিউ টিমটা আসলে কবে হবে, কিভাবে হবে আমি জানি না। কিংবা নির্বাচনের পরেও কি আপনি মনে করেন যে এই বোর্ডের অনেকেই আসলে থাকতে পারে কিংবা থাকতে পারবে? নতুন নির্বাচনই বলি কিংবা কমিটি পুনর্গঠনই বলি, নির্ভর করছে যে আপনি জানেন যে এই ক্রিকেট বোর্ডের গঠন তন্ত্রে কিছুটা পরিবর্তন বা পরিশোধন আনার একটা প্ল্যান চলছে এবং একটা কমিটিও হয়েছে। এখন দেখা যাক যে সেই কমিটি তাদের কি প্রস্তাব দেয়, সেটার উপর নির্ভর করবে যে আগে যারা বোর্ডে ছিলেন তারা থাকতে পারবেন কিনা, অথবা এই যে গঠনতন্ত্রের আলোকে নতুন যে নির্বাচনটা হবে সেইখান থেকে আপনি এই গঠনতন্ত্রটা কার্যকর হবে নাকি আগে থেকে কার্যকর হবে, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তবে আমি মনে করি যে আপনি যখনই কোনো একটা ইনঅ্যাক্টিভ একটা প্রতিষ্ঠানে নিয়ে বেশি দূর সামনে বাড়তে চাইবেন, আপনি দেখবেন যে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সো ফারুক ভাইয়ের উচিত, আমি মনে করি যে এখন যে বিষয়টা বা যে দ্বন্দ্ব বা যে সমস্যায় তিনি পড়েছিলেন, সেই সমস্যাটা যদি মনে করে থাকেন যে ইটস এন্ড আপ, এটা শেষ হয়ে গিয়েছে, তাহলে আমি মনে করি যে এটা ভুল। আপনি মনে করা উচিত যে তার এই সমস্যাটার শুরু হয়েছে এখান থেকে, এবং এই সমস্যাটা যেন আর না বাড়ে, না হয়, সেই প্ল্যানটা তার করা উচিত। আমি মনে করি যে ফারুক ভাই যথেষ্ট বুদ্ধিমান মানুষ, যথেষ্ট পোড় খাওয়া একজন ক্রিকেটার ছিলেন, তিনি সংগঠক ছিলেন। তিনি এর চেয়ে ছোট ঘটনায় কিন্তু ক্রিকেট বোর্ডের, তার সাথে সাম্প্রতিক সময় যা ঘটনা ঘটেছে, এর চেয়ে ছোট ঘটনায় তিনি ক্রিকেট বোর্ডের থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন, সরে এসেছিলেন, প্রধান নির্বাচকের পদ থেকে সরে এসেছিলেন। তো তাকে এই জটিলতা কেন করতে হবে? আর সবচেয়ে বড় বিষয়টা হলো, আপনি যখন বোর্ড প্রেসিডেন্ট, দ্যাট মিনস সব ক্ষমতা আপনার হাতে রয়েছে, সব ধরনের ওই ক্ষমতার প্রতিষ্ঠা করার অধিকার আপনার কাছে রয়েছে, তাহলে আপনি সেটা কেন করবেন না? সেটা করতে গিয়ে আপনি আবার স্বৈরাচার হয়ে যাবেন তা কিন্তু না, কিন্তু আপনি করবেন আপনার নিজস্ব একটা টিম নিয়ে। আমি মনে করি যে ফারুক আহমেদ যে গত 4.5 মাসে তার যে একটা নিজস্ব বলয় তৈরি করার কথা ছিল, যে নিজস্ব একটা টিম তৈরি করার কথা ছিল, he did not get it. মানে সেখান থেকে তিনি পিছিয়ে পড়েছেন, এবং যার সুযোগ নিয়ে বাইরে থেকে কিন্তু অনেকেই অনেক মন্তব্য করছে। কালকে আমাদের 2 সাবেক অধিনায়কের কথা আপনি শুনছিলেন, খালেদ মাহমুদ সুজন কথা বলেছেন এবং খালেদ মাসুদ পাইলটও কথা বলেছেন। মানে তারা আবার আক্রমণাত্মক হয়েতেও বলছেন। একজন বলেছেন যে লোভী কিংবা লোভের প্রকাশ, আরেকজন বলছেন যে বাইরে থেকে এটা আসলে কলকাঠি নাড়াচ্ছে কেউ। মানে আপনি কি বিশ্বাস করেন? দেখুন, এইরকম আপনি কাউন্টার অভিযোগ যদি আসতে থাকে, তাহলে দেখবেন যে আপনি যিনি বলছেন তার বিরুদ্ধেও এখন অভিযোগ হতে পারে। কারণ তারা যখন 12 বছর ধরে ক্রিকেট বোর্ডে ছিলেন, তারা কি করেছেন? তারা তো আপনি শুধুমাত্র ক্রিকেট বোর্ডের, আমরা এতদূর পর্যন্ত জানি যে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে থেকে ক্রিকেট বোর্ড থেকে কিন্তু আপনি আর্থিক সুবিধাও নিয়েছেন। বিভিন্ন সময় আপনার টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে গিয়ে ক্রিকেট বোর্ড থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, যেটা আপনি কোনোদিন নিতে পারেন না। আপনার এখানে ক্রিকেট বোর্ডের ইসের মধ্যেই নেই, আপনার বিধিসম্মতভাবে নেই আর কি সেখানে, কিন্তু সেখান থেকে আপনি আর্থিক সুবিধাটা নিয়েছেন। এখন যদি অভিযোগটা উঠে যে পরিচালকরা এই অভিযোগটা করছেন, সাবেক পরিচালকরা, তারা কি সুযোগ সুবিধা নিয়েছেন ক্রিকেট বোর্ড থেকে, তখন তো দেখবেন যে আরো প্যান্ডোরার বাক্স খুলে যাবে। ধন্যবাদ আপনাকে এমএম কায়সার। কিন্তু আমাদের আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতায়। আমরা আশা করি যে এই সংকট, দ্বন্দ্ব কিংবা বিভেদ সব কমে যাবে, ক্রিকেট বোর্ডের কার্যক্রম সহজভাবে চলবে, সঠিকভাবে চলবে, সেই প্রত্যাশা এখানে শেষ করছি।